লাস্ট ক্লাস হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করছিলাম আমরা কুইরির মাধ্যমে, আর একটা টেবিল তৈরি করছিলাম ম্যানুয়ালি। এটা দ্বারা জাস্ট আমরা বুঝতে পারছি যে আসলে ডাটাবেজে কিভাবে একটা টেবিল তৈরি করে কিভাবে সেই তথ্যগুলোকে আমরা স্টোর করতে পারি। আমি কিন্তু দেখাইছিলাম তথ্য দুই একটা তথ্যকে স্টোর করে আমরা দেখাইছিলাম যে হচ্ছে কিভাবে আমরা তথ্যগুলোকে স্টোর করতে পারি। আমরা তথ্যগুলোকে ম্যানুয়ালি স্টোর করছিলাম। বাট আসলে ওটা ম্যানুয়ালি স্টোর করে না কেউ, সবাই হচ্ছে কুইরির মাধ্যমেই স্টোর করে। কারণ হচ্ছে, দেখো তুমি ম্যানুয়ালি কিন্তু অনেক কিছুই করতে পারো, একটা টেবিল তৈরি করতে পারো, দেন হচ্ছে একটা টেবিলে কিছু ডাটা রাখতে পারো। এই ম্যানুয়ালি কাজগুলো আমরা তখনই করতে পারি যখন ডাটার সংখ্যা বা স্টুডেন্টের সংখ্যা বা ডাটার সংখ্যা কম, 100 200 500 2000 5000। কিন্তু ডাটার সংখ্যা যখন 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি এরকমের হয়, তখন কিন্তু আমাদের ম্যানুয়ালি ডাটা রাখা অসম্ভব হয়ে পড়ে। কারণ তখন হচ্ছে 1 কোটি ডাটা। তখন ফেসবুকের কথা তুমি চিন্তা করো, সারা বিশ্বের 100 কোটি লোক মিনিমাম ফেসবুক ইউজ করে। সারা বিশ্বে আমি যদি ধরে নেই, তো 100 কোটি ডাটা, তাদের ডাটাবেজে বিভিন্ন রকম কাজ করা লাগে 100 কোটি ডাটা নিয়ে। মুখের কথা না, 100 কোটি ডাটা নিয়ে তোমার কাজ করা লাগে। তখন তুমি ম্যানুয়ালি যদি 100 কোটি ডাটা নিয়ে কাজ করতে যাও, তোমার লক্ষ লক্ষ লোক লাগবে সেখানে কাজ করার জন্য। আর তারপরও মানুষ মাত্রই ভুল আছে, ফলে ওখানে ব্যাপক ভুল হবে। এই জন্য আমরা ম্যানুয়ালি না করে সব কুইরির মাধ্যমে করি। তো আমরা তো হচ্ছে ফ্রন্ট এন্ডে কিছুই দেখি না, আমরা শুধু ক্লিক করি আর কাজ ঘটে, ক্লিক করি আর কাজ ঘটে। কিন্তু এর পেছনে আসলে ডাটাবেজের অনেক কাজকর্ম থাকে, যেগুলো হচ্ছে আমরা একটু হইলেও আমরা হচ্ছে বা বুঝতে পারতেছি বা বোঝার চেষ্টা করতে পারতেছি একটু হইলেও, যে কিভাবে টেবিলটা তৈরি করতে হয় কুইরির মাধ্যমে, কিভাবে সেখানে ডাটা রাখতে হয়। একটু হইলেও আমরা হালকা একটু হইলেও ধারণা পাইছি। এখন দেখো, আমাদের হচ্ছে আজকের টপিকটা আমরা হচ্ছে যেই জায়গায় গিয়ে আমি থেমে গেছিলাম, যে হচ্ছে এই জায়গাটা আমি একটু পরে আসবো বলছিলাম, সেটা ছিল আমাদের আহ, তিনটা ডাটাবেজ রিলেশন আমাদের পড়ানো হয়েছে। এসকিউএল কুয়েরির ব্যবহার, আমরা ঠিক কুয়েরির ব্যবহারের পূর্ব পর্যন্ত এসে আমরা থেমে গেছিলাম, যে মাঝখানে আমি একটু কিছু পড়াই নেই, পড়ানোর পরে দেন আমি কুয়েরির ব্যাপারটা একসাথে শুরু করবো, যেন তোমাদের একটা ধারণা আগে থেকেই থাকে। পড়লেই যেন তোমরা বুঝতে পারবো, বুঝাইতে গেলেই যেন তোমরা বুঝতে পারো। পূর্বে যদি কোনো ধারণাই আমি না দেই, হুট করে যদি আমি কুয়েরির ব্যাপারে ঢুকি, তাহলে তুমি কিছুই বুঝবা না। এজন্য আগে একটু ধারণা দিয়ে নিচ্ছি আমি। তো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম যে সকল কুয়েরি গুলোকে কয়টা ভাগে ভাগ করা হয়। সকল কুইরি গুলোকে 5টা ভাগে ভাগ করা হয়। মানে আমরা বলতে পারি যে এক কথায় বলতে গেলে 5 ধরনের কুইরি আছে। যত এসকিউএল কুইরি আছে সেটাকে 5টা ভাগে ভাগ করা যায়। একটা ছিল ডাটা ডেফিনেশন লিস্ট বা ডিডিএল, একটা ছিল ডিএমএল, ক্লিয়ার, আর একটা ছিল ডিসিএল, আর একটা ছিল টিসিএস, আর একটা ছিল এসসিএস। আমাদের এই 5টা ছিল, মনে আছে তো নাকি সবার? মনে আছে স্যার? হ্যাঁ। আমরা এর ভিতরে কোনটা লিখছিলাম? ডিডিএলটা লিখছিলাম। আচ্ছা, ডিডিএলটাকে তুমি হচ্ছে, যদি তোমার ডিডিএল যদি মনে না থাকে, তো 1 মিনিট একটু। হ্যাঁ, ডিডিএলটা যদি হচ্ছে তোমাদের মনে না থাকে, তাহলে হচ্ছে দেখো, ডিডিএলটাকে তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো ডক্টর ক্যাট। ক্যাট তো তোমাদের খুবই প্রিয় জিনিস, ডক্টর ক্যাট। ডিতে হচ্ছে আহ বুঝিনি, বলো। উম, না না, এতক্ষণ আমি কিছুই পড়াই নেই, জাস্ট হচ্ছে বলতেছিলাম যে আমরা হচ্ছে কুইরির ব্যবহারটা, আমাদের বইয়ের টপিকটা আমরা একটু নেক্সট ক্লাস থেকে পড়া শুরু করবো, ওই বিষয়টা একটু বলছিলাম যে বইয়ে তো আছে কুইরির ব্যবহার। ওর আগে হচ্ছে আমি কুইরি সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই, তারপরে হচ্ছে তোমাদের ওটা থেকে শুরু করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ডিডিএল এর যে ইয়েগুলো আছে তোমাদের এমসিকিউ তে অনেক সময় চলে আসে যে কোনটা ডিডিএল কুইরি। এটা অনেক সময় চলে আসে যে কোনটা ডিডিএল কুইরি। তো আমরা এটাকে ডিডিএল কুইরি গুলোকে আমরা হচ্ছে এক কথায় বা একসাথে মনে রাখতে পারি ডক্টর ক্যাট, যেটা হচ্ছে তোমাদের প্রিয় জিনিস, ক্যাট। হ্যাঁ, তো ডি তে হচ্ছে ড্রপ, আর এ হচ্ছে রিনেম, সি তে হচ্ছে ক্রিয়েট, এতে হচ্ছে অল্টার, আর টি তে হচ্ছে ট্রাঙ্কেট। জাস্ট যদি মনে না থাকে, আমরা, যদি ওগুলো সবগুলো কিন্তু বড় হাতের, আমরা জানি কুইরি গুলো সবসময় বড় হাতের লিখতে হয়, ফলে আমরা এখানে লিখতে পারি ডক্টর ক্যাট, যেখানে হচ্ছে ডক্টর, মানে ডিতে হচ্ছে ড্রপ, আর এ হচ্ছে
রিনেম, হ্যাঁ, ক্রিয়েট, অল্টার এবং হচ্ছে ট্রাঙ্কেট। এটা যদি আমরা সংক্ষেপে মনে রাখতে পারি, কারণ আমাদের পরীক্ষা যখন চলে আসবে কোনটা ডিডিএল কুইরি, তখন আমাদের তো মনে রাখা লাগবে আসলে কোনটা ডিডিএল কোনটা ডিএমএল। সেজন্য এটাকে জাস্ট একটু ক্ষুদ্রভাবে এরকম করে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের যেই জায়গা থেকে শুরু হবে, এখন হচ্ছে যারা আমার এখানে কানেক্টেড আছে আমি এদেরকে একটু প্রশ্ন করে নেই। আগে একটু আনিকে ইবনাত পারিসা, মাইক্রোফোন অন করো। আপনি কি স্যার সুস্থ এখন? আলহামদুলিল্লাহ, ভালো কথা। লাস্ট ক্লাসে ছিলে তুমি? তুমি তোমার নিয়মিতই ক্লাস করো। আচ্ছা, তো পারিসা, একটু এখন যদি সুস্থ হয়েছো একটু এখন তো একটু ভালোভাবে পড়াশোনা করো। তো তোমাকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমি যদি কোনো একটা ডাটাবেস বা আমি কোনো একটা ডাটা টেবিল আছে আমার কাছে, ধরো 6 মাসের একটা প্রজেক্টে আমি কাজ করতেছি, 6 মাসের একটা প্রজেক্ট। তো প্রজেক্টে যখন কাজ করতেছি তখন প্রজেক্টের কাজের বিভিন্ন তথ্য আমি একটা ডাটা টেবিলের মধ্যে রাখছি। তখন হচ্ছে, আচ্ছা, আমি যখন প্রজেক্টে কাজ করতেছি তখন প্রজেক্টের বিভিন্ন তথ্য আমি প্রজেক্ট নামক একটা ডাটা টেবিলের মধ্যে রাখছি। 6 মাস পরে আমার প্রজেক্টটা শেষ হয়েছে এবং আমার প্রজেক্টটা কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করে দিছি। এখন তো আর আমার এই টেবিলের কোনো দরকার নেই, দরকার আছে কারণ প্রজেক্ট তোমার শেষ। এখন আমি চাই পুরো প্রজেক্টটাকেই ডিলিট দিয়ে দিতে। এই জন্য আমার কোন কুইরিটা ইউজ হবে? বুঝ- হ্যাঁ, 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 গুড, গুড, হ্যাঁ, এটাই ঠিক আছে, ড্রপ ইউজ হবে, ড্রপ। কারণ আমরা ড্রপ, এটা সব কিন্তু বড় হাতের, এটা আমরা জানি যেগুলো সব বড় হাতের লিখতে হয় এসকিউএলটাকে। ড্রপ ইউজ করতে হবে, গুড। আর যদি আমি চাই টেবিলটা থাকুক কিন্তু ওর ডাটাগুলোকে সব ফাঁকা করে ফেলাবো, সব ডাটা ফাঁকা থাকবে, তখন আমি কোনটা ইউজ করব? হ্যাঁ, ট্রাঙ্কেট ইউজ করব, গুড। এই তো, ভালো মনে আছে। আচ্ছা, এখন হচ্ছে আরেকজনকে আমি একটু প্রশ্ন করে নেই। ফৌজিয়া ইয়াসমিন ইরা, মাইক্রোফোন করো। ইরা, ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি মাইক্রোফোন অফ করে দাও। আমি হচ্ছে জান্নাতুল মালিহা, মাইক্রোফোন অন করো তো। জান্নাতুল মালিহা, আচ্ছা, ভালো আছো তুমি? আচ্ছা, এখন হচ্ছে দেখো, তো তুমি বলবা যে ধরো তুমি আহ, আজকে একটা টেবিল তৈরি করছো, সেই টেবিলে তুমি 3টা কলাম রাখছো। একটা হচ্ছে নেম, একটা হচ্ছে কন্টাক্ট নাম্বার, এই দুইটা, আর একটা হচ্ছে তাদের ধরো রোল। ধরো একটা স্টুডেন্ট নামক তুমি একটা টেবিল তৈরি করছো, সেইটার ভিতরে তোমার রোল আছে, কন্টাক্ট আছে, আর তার নাম আছে। একদিন 2 দিন পরে তোমার কাছে মনে হলো যে আমি তো স্টুডেন্টদের অ্যাড্রেস রাখি নাই, তখন আবার তুমি অ্যাড্রেস নামক একটা নতুন কলাম তৈরি করতে চাও। এখন তুমি একটা কাজ পারো, পুরো টেবিলটাকে ডিলিট দিয়ে আবার নতুন টেবিল তৈরি করতে, যেখানে ওই অ্যাড্রেস নামক ওইটাও থাকবে। আর একটা পারো যে বর্তমান যে টেবিলটা আছে ওই টেবিলটাই তুমি একটা কলাম অ্যাড করে দিবে। এখন তুমি যদি টেবিলটাই যদি নতুন একটা কলাম যোগ করতে চাও তখন তোমার কোন কুইরিটা ইউজ হবে? অল্টার, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হয়েছে, অল্টার, গুড। পড়াশোনা তাহলে করো মোটামুটি, ভালো এটা। আচ্ছা, মাইক্রোফোন অফ করে দাও। তাহলে এখন আমরা চলে যাব ডাটা ম্যানিপুলেশন, কারণ আমরা কিন্তু লাস্ট ডেতে কিন্তু ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু আমরা দেখছি। এখন আমরা দেখবো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল, এটাকে আমরা এখন দেখবো। ওকে, এখন আমরা দেখবো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল। আচ্ছা দেখো, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল এর মধ্যে আমাদের কি কি আছে। এর ভেতরে 1 নম্বরে আছে সিলেক্ট। এই সিলেক্টের ব্যবহার সবচেয়ে বেশি, সিলেক্টের ব্যবহার সবচেয়ে বেশি। সিলেক্টটাকে আমরা ইউজ করি
টেবিল থেকে শর্ত সাপেক্ষে কোনো রেকর্ড নির্ধারণ করতে। কোনো রেকর্ড বা ডেটা, মানে পুরো রেকর্ডটাও হইতে পারে আবার ডেটাও হইতে পারে। রেকর্ড আর ডেটার মধ্যে আমরা তফাৎ বুঝি নাকি? রেকর্ড হচ্ছে পুরো রোটা হচ্ছে রেকর্ড, আর প্রত্যেকটা কলামের যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো হচ্ছে আমাদের ডেটা। টেবিল থেকে শর্ত সাপেক্ষে কোনো রেকর্ড বা ডেটা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা আসলে এটুকু তোলো, তারপরে আমি এটা বুঝাইতেছি। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার টেবিলে অনেকগুলো মানে ডাটা আছে, যাদের নাম তৌফিক, মানে যার নাম তৌফিক তারে তুমি খুঁজে বের করতে চাও। তাহলে এই ক্ষেত্রে তুমি করবা কি, একটা শর্ত সাপেক্ষে তুমি কিন্তু ডাটা নির্বাচন করতেছো। একটা শর্ত সাপেক্ষে তুমি ডাটা নির্ধারণ করতেছো যে সিলেক্ট রো ফরম টেবিল হোয়ার নেম ইকুয়ালস টু তৌফিক। মানে তুমি একটা শর্ত দিচ্ছ যে নাম থাকবে তৌফিক, এই নামের লোকটাকে খুঁজে বের করো বা তুমি নির্বাচন করো। এই সিলেক্ট দিয়ে হচ্ছে কোন শর্ত সাপেক্ষে ডাটাকে নিয়ে আসি আমরা, এটা হচ্ছে সিলেক্টের কাজ। আমরা যখন কোয়েরির ভেতরে যাব তখন আমরা দেখবো যখন সিলেক্টটা অনেক বেশি ইউজ হয়, সিলেক্ট। আচ্ছা, সিলেক্টের পরে হচ্ছে আমাদের ইনসার্ট। ইনসার্ট দিয়ে হচ্ছে আমরা করি কি, টেবিলে কোনো নতুন ডাটা যুক্ত করি। টেবিলে কোনো নতুন ডাটা যুক্ত করি বা যুক্ত করে। হ্যাঁ, মানে এই এই ইনসার্টের কাজ হচ্ছে টেবিলে কোনো নতুন ডাটা যুক্ত করে। মানে ব্যাপারটা হচ্ছে, তোমার টেবিলে তুমি ধরো স্টুডেন্টদের তথ্য রাখতেছো, প্রতিদিনই তো নতুন নতুন তথ্য রাখা লাগতেছে। ধরো ফেসবুকের কথা তুমি চিন্তা করো, ফেসবুকে হচ্ছে প্রতিদিনই তো কেউ না কেউ ফেসবুক আইডি নতুন করে খুলতেছে, আবার কারো আইডি ডিএক্টিভেট হচ্ছে। মানে হচ্ছে প্রতি মুহূর্তেই তোমার ডাটাবেজে নতুন নতুন ডাটা যুক্ত করা লাগতেছে। নতুন একটা অ্যাকাউন্ট খুলছে, তার তথ্যটা নিয়ে ডাটা টেবিলের মধ্যে রাখা লাগবে। তো নতুন কোনো ডাটা যুক্ত করার ক্ষেত্রে ইনসার্ট ব্যবহার হয়। আচ্ছা, এরপরে চলে আসবি 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে আপডেট। আর যারা ক্লাসগুলো অনিয়মিত করো তারা অবশ্যই ভিডিও দেখে নিও। যাদের টুকটাক ক্লাস করতে মাঝে সাঝে একটু সমস্যা, অবশ্যই ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু পরের ক্লাস এসে বোঝাটা অনেক টাফ হয়ে যাবে। আগের ক্লাসের ভিডিওটা হচ্ছে মাঝ পথে বন্ধ হয়ে গেছে, পরে আর চালু করতে পারিনি, এজন্য হচ্ছে ওই পর্যন্ত, মাঝ পথে না মানে শেষের দিকে আর কি। আচ্ছা, এরপরে দেখো আপডেট। আপডেটের ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি কোনো নাম রাখছো, তোমার টেবিলে তুমি কোনো নাম রাখছো। যেমন ধরো নাম হচ্ছে বুশরা। যেমন এইখানে যে বুশরা জাহান পড়ে তোমাদের সাথে, ওর নাম হইছে BUSRA, কিন্তু ভুলে BUSHRA লেখে অনেকে। এখন ধরো প্রথমে নাম বুশরা লেখা হয়েছে, কিন্তু পরে বুশরা গিয়ে বললো যে স্যার আমার নামে তো এইস নাই, এইস তো খামখাই আসছে। তখন কি আমার এই এইস কে বাদ দিয়ে এই নামটাকে আপডেট করা লাগবে না? তো কোনো এক্সিস্টিং তথ্যর কোনো যদি ভুল থাকে, সেটা যদি আপডেট করা লাগে, সেই আপডেটের জন্য আমাদের আপডেটটা ইউজ হয়। তাহলে আপডেট ইউজ হবে কখন? ডেটা টেবিলের কোনো ডাটা যদি আপডেট করা লাগে। আপডেট করা মানে কোনো জায়গায় কোনো সমস্যা আছে যেটাকে আমি রিকভার করে আমি আবার সঠিকটা লিখবো, এটা হচ্ছে আপডেট। ক্লিয়ার? আপডেট হচ্ছে কি, টেবিলের, টেবিল বলতে এখানে কোন টেবিল বোঝানো হয়েছে? ডেটা টেবিল বোঝানো হয়েছে। টেবিলের এক বা একাধিক, টেবিলের এক বা একাধিক রেকর্ডকে আপডেট করে। মানে যদি আপডেট করা লাগে, মানে এক্সিস্টিং কোন তথ্যকে আমরা যদি আপডেট করতে চাই, তাহলে হচ্ছে আমাদের আপডেটটা ইউজ হয়। এটা আমরা দেখবো যে আপডেটটা কিভাবে ইউজ হচ্ছে। এরপর হচ্ছে ডিলিট। আচ্ছা, ডিলিটের ব্যাপারটা একটু খেয়াল করবা। আমাদের কিন্তু ট্রাঙ্কেট আছে, ড্রপ আছে, ডিলিট আছে। তিনটার কাজ হচ্ছে ডিলিট করা। ট্রাঙ্কেট, ড্রপ, ডিলিট।
আচ্ছা, ডিলিট হচ্ছে কোন ডেটা টেবিলের একটু ধৈর্য সহকারে আর একটা ক্লাস করো, তাহলেই বুঝতে পারবা যে এইগুলো কিভাবে ইউজ করে আমি কি করতে পারি। অলরেডি কিন্তু আমি একটু হালকা পাতলা হইলেও তোমাদের কুইরির মানে ইউজটা দেখাইছি, একটু হইলেও কুইরির ইউজটা আমরা দেখাইছি। আমরা এর পরেই কুইরির ব্যাপারটা যখন আরো বেশি দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কোনটার কাজ কি বা কোনটা কি কি কারণে আমরা ইউজ করি, এগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। ডিলিট হচ্ছে কোনো ডাটাবেজের একটি রেকর্ড, কোনো ডাটাবেজের একটি রেকর্ড, বোঝা গেছে? কোনো ডাটাবেজের একটি রেকর্ড, একটি রেকর্ড মানে কি? একটি রেকর্ড মানেই তো সারি, কারণ পুরো একটা সারিকেই তো আমরা রেকর্ড বলি। একটি রেকর্ড বা সারি ডিলিট করে। এখন তুমি খেয়াল করে দেখো, ডিলিট হচ্ছে একটা সারি ডিলিট করে, আর ট্রাঙ্কেট হচ্ছে যতগুলো সারি আছে সবগুলো সারি দিয়ে ডিলিট করে দেবে। ট্রাঙ্কেট হচ্ছে পুরো ডাটা টেবিলটাই ফাঁকা করে দেবে। ডাটা টেবিলের মধ্যে যতগুলো সারি থাকবে সবগুলো সারিকে ফাঁকা করে দেবে, একদম ডিলিট করে দেবে সব। এটা হচ্ছে ট্রাঙ্কেট। আর ডিলিট হচ্ছে একটা রো ডিলিট করবে, বাকি রো গুলো থেকে যাবে, মানে একটা একটা রো সে ডিলিট করবে। আর ড্রপ হচ্ছে কি? ড্রপ হচ্ছে ডাটাবেজও রাখবে না, সব ডিলিট দেবে, মানে ডাটাবেজ ডাটা টেবিল যা মানে টেবিল সব ডিলিট দিয়ে দেবে। বুঝতে পারছো তিনটার কাজ কোথায়? ডিলিট হচ্ছে একটা রো ডিলিট দেবে। এই বুঝতে পারতেছো তো নাকি? হ্যাঁ, এরকমের যদি থাকে, দেখো, এরকমের যদি আমার ডাটা থাকে, আইডি, নেম, কন্টাক্ট, ডিলেট, এখানে ধর আইডি হইলো 01, নেম হইলো এ, কন্টাক্ট হইলো 017, আইডি হইলো 02, নেম হইলো বি, কন্টাক্ট হইলো 019, আইডি হলো 03, এখানে নেম হলো সি, এখানে কন্টাক্ট হলো 016, এরকম। আর এটা হচ্ছে স্টুডেন্ট নামক একটা টেবিল। দেখো, যখন তুমি ডিলেট ডিলেট করবে কি একটা রো মাত্র ডিলেট করবে, বাকি ডাটাগুলো রেখে দেবে। আর ট্রাঙ্কেট করবে কি সব ডাটা ডিলিট দেবে, কিন্তু ডাটা ডাটা টেবিলটা রাখবে, ডাটা টেবিলটা রাখবে কিন্তু সব ডাটাকে ডিলিট দিয়ে দেবে। আর ড্রপ হচ্ছে পুরো ডাটা টেবিল সহ পুরোটাই ডিলিট দিয়ে দেবে। এই তিনটে হচ্ছে ডিলিটের কাজে ইউজ হয় বিভিন্ন ভিন্ন ভিন্ন কাজে। আচ্ছা, আমরা ডিলিটে চলে আসলাম। ডিলিটের পরে হচ্ছে ক্লোজ। ক্লোজের ইউজটা আমরা করি না, আমরা যদি সেশন ইউজ করি তাহলে অটো ক্লোজ হয়ে যায়। ডাটাবেস নিয়ে যদি বিস্তর কাজকর্ম করো তাহলে সেশন ইউজ করবে যখন, তখন দেখবো অটোই হচ্ছে ক্লোজ হয়ে যায়। ক্লোজ হচ্ছে কোনো ফাইলকে ক্লোজ করার জন্য, কোনো ফাইল মানে কি? টেবিল, ডাটা টেবিলকে ফাইল বলা হয়। কোনো ফাইলকে বন্ধ করে, মানে কোনো একটা কাজ করার পরে ওই ফাইলটাকে তো তোমার ক্লোজ করা লাগবে, সেই ক্লোজ করার জন্য তুমি ক্লোজটা ইউজ করো। দ্যাটস ইট। ক্লোজের ব্যবহার আমাদের নাই বললেই চলে, ওটা সেশন ইউজ করলে অটো ক্লোজ তারাই করে দেয়। এরপর হচ্ছে ফাইন্ড। ফাইন্ড হচ্ছে সার্চ দেয়া, সার্চ দেয়াটা হচ্ছে ফাইন্ড। তো ফাইন্ড হচ্ছে ডেটাবেজের টেবিল হতে রেকর্ড খুঁজে বের করে, মানে ডেটা টেবিল হতে রেকর্ড খুঁজে বের করে, এটা হচ্ছে ফাইন্ড। যদিও আমরা ফাইন্ডের ইউজ খুব কম করি, কারণ সিলেক্ট দিয়েই নিয়ে আসা যায়, এজন্য আমরা ফাইন্ডের ইউজ কম করি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে স্টোর। স্টোরের ব্যাপারটা হচ্ছে নতুন রেকর্ড স্টোর বা জমা করে। দেখো, এই ক্ষেত্রেও হচ্ছে আমাদের স্টোরের ব্যবহারটা আমরা কম করি। আমরা দেখবো ইনসার্ট ইউজ করি, আমরা ম্যাক্সিমাম টাইম ইনসার্ট ইউজ করি। স্টোরটা আমরা ইউজ অত করি না। তারপর আমরা শিখে রাখলাম যেটা কাজ হচ্ছে, এটা এমসিকিউ তো চলে আসতে পারে এই জন্য। ক্লিয়ার? আচ্ছা, তো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার এই কয়টা আছে। ক্লিয়ার? ওকে, এখন দেখো, তারপর হচ্ছে 3 নম্বরে আমাদের যেটা আছে, এটা হলো আমাদের ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ।
3 নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডাটা কন্ট্রোল স্টেটমেন্ট। ডাটা কন্ট্রোল স্টেটমেন্ট মানে হচ্ছে ডিসিএস। ডাটা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমাদের যেইগুলো আছে, মানে কুইরি গুলোকে আমরা 5টা ভাগে ভাগ করে নিছি। এই কুইরি গুলোকে আমরা ডিএমএল এর মধ্যে ফেলাইছে, এই কুইরি গুলোকে আমরা ডিএসএস এর মধ্যে ফেলাইছে। আচ্ছা, এইখানে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা হইছে গ্রান্ট, একটা হইছে রিভোক। এই কয়টাকে একসাথে বুঝাতে হবে। গ্রান্ট, অডিট, গ্রান্ট, রিভোক আর হচ্ছে অডিট। দেন এই কয়টা হইলি। আচ্ছা, এই পর্যন্ত কি তোলা হয়েছে? এখানে একটু বোঝানোর আছে বিষয়গুলো, বুঝছো? তোলা হয়েছে? আচ্ছা দেখো, গ্রান্ট, রিভোক আর অডিট। আগে আমি প্রথম দুইটা নিয়ে একটু কথা বলি, গ্রান্ট আর রিভোক। আচ্ছা, তুমি গ্রান্ট কথার মানে হচ্ছে কি? বলে না যে অমুকে আমার কথাটা গ্রান্টই করলো না। মানে গ্রান্ট করার মানে হচ্ছে অ্যাক্সেস দেয়া। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যখন হচ্ছে ফেসবুকে কোনো একটা পোস্ট দাও, পোস্টটাকে তুমি কত মুডে রাখতে পারো? তুমি অনলি মি করে রাখতে পারো, তুমি ফ্রেন্ডস মুডে রাখতে পারো, আবার পাবলিক মুডেও রাখতে পারো। ফলে তুমি 3টে মুডে রাখতে পারো। বিষয়টা কিন্তু মাথায় রাখো। তুমি যখন ফেসবুকে যখন তুমি পোস্ট দাও, সেটা অনলি মি করে রাখা যায়, আবার পাবলিক করেও রাখা যায়, আবার ফ্রেন্ডস করেও রাখা যায়। তার মানে হচ্ছে গ্রান্ট কথার মানে হচ্ছে তুমি পাবলিক দিছো। পাবলিক দেওয়ার মানে হচ্ছে গ্রান্ট। গ্রান্ট মানে হচ্ছে ব্যবহারকারীকে ব্যবহারকারীকে ডেটাবেজের অ্যাক্সেস দেয়া বা ডেটাবেজের অ্যাক্সেস প্রদান করা। মানে হচ্ছে তুমি যখন পাবলিক দাও, তখন যে কেউ তোমার প্রোফাইলে ঢুকলে ওই পোস্ট দেখতে পারে। মানে ব্যবহারকারীকে তুমি ওই পোস্টকে অ্যাক্সেস করতে দিচ্ছ, যে তোমার ওই পোস্টটা সে দেখতে পাবে। আর তুমি যদি অনলি মি করে রাখো, অনলি মি করে রাখা মানে রিমুভ করা। মানে হচ্ছে তুমি তো শুধু অপশনে ক্লিক করে খালাস। তুমি তো শুধু একটা পোস্ট দেওয়ার সময় তুমি ক্লিক করে দাও যে অনলি মি নাকি পাবলিক নাকি ফ্রেন্ডস। কিন্তু তুমি যখনই অনলি মিতে ক্লিক করো, তখন ফেসবুক তার ডাটাবেজে রিবককে চালু করে। রিবক মানে হচ্ছে কাউকে তুমি অ্যাক্সেস দিচ্ছ না। আরো যদি সহজভাবে যদি আরো একটা উদাহরণ তোমাদের দেই, তোমরা যখন ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হইছো, তখন কি একটা টেলিটক সিম থেকে বা যে কোনো একটা সিম থেকে তোমরা কি একটা তোমাদের রোল নাম্বার লিখে তোমরা একটা মেসেজ পাঠাইছো না 16222 তে, নাকি? তখন ফিরতি মেসেজে কি তারা তোমার নাম, তোমার জিপিএ, তোমার রোল নাম্বার সবকিছু দিয়ে তোমাকে একটা মেসেজ পাঠাইছে না? মানে ব্যাপারটা হচ্ছে তুমি যখন ভর্তি হইছো, তখন তুমি তোমার রোল নাম্বার লিখে আর কলেজের কোড লিখে একটা মেসেজ পাঠাইছো 16222 তে। 16222 থেকে তোমাকে একটা ফিরতি মেসেজ পাঠাইছিল, যেই ফিরতি মেসেজে কিন্তু তোমার নাম ছিল, রোল ছিল, জিপিএ ছিল, তুমি কোন কলেজের জন্য ভর্তি হওয়ার জন্য মেসেজ পাঠিয়েছো সেই কলেজের নামও আসছিল। এখন প্রশ্ন হচ্ছে তুমি পাঠাইলে শুধু রোল আর রেজিস্ট্রেশন, তারা তোমার নাম, তোমার রেজাল্ট এইগুলো জানলো কোথা থেকে? এই ব্যাপারটা হচ্ছে, এখন তুমি যদি মেসেজ পাঠাও, ওই সেম মেসেজটাই এখন তুমি যদি পাঠাও, এখন তোমাকে মেসেজ দিবে, হয় মেসেজ দিবে যে টাইম শেষ, অথবা মেসেজ দিবে ডাটা নিয়ে আসা যায় নাই। কোনোভাবে তোমাকে বুঝাই দিবে যে এটা আসলে সম্ভব না। যেই কয়দিন ভর্তি কার্যক্রম চলে, ওই কয়দিন শিক্ষা মন্ত্রণালয় তার ডাটাবেজের অ্যাক্সেস মোবাইল কোম্পানির হাতে দেয়, টেলিটকের হাতে বিশেষ করে, কারণ টেলিটক হচ্ছে রাষ্ট্রীয় কোম্পানি। তো তুমি চিন্তা করে দেখো, যেই কয়দিন যেই কয়দিন হচ্ছে তোমাদের ভর্তির কার্যক্রম চলে, ওই কয়দিন শিক্ষা মন্ত্রণালয়ের ডাটাবেজের অ্যাক্সেস দেয়া হয় টেলিটক কোম্পানি। যে টেলিটক কোম্পানি চাইলে
এই ডাটাগুলোর মধ্যে ঢুকতে পারবে, এই ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবে, এই অ্যাক্সেসটা দেয়া হয়। যখনই ভর্তির ডেট শেষ তখন আবার এই অ্যাক্সেসটা রিভোক করে দেয়া হয়। তো যতদিন অ্যাক্সেস চালু থাকে ততদিন হচ্ছে গ্রান্ট। গ্রান্ট মানে হচ্ছে ব্যবহারকারীকে ডাটাবেজের অ্যাক্সেস প্রদান করা, আর রিভোক হচ্ছে প্রদানকৃত অ্যাক্সেস ফিরিয়ে নেয়া। মানে তুমি চিন্তা করে দেখো, তুমি ধরো অচেনা একটা লোককে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তুমি তাকে অ্যাকসেপ্ট করলা, পরে দেখলা যে মেসেঞ্জারে তার কথাবার্তা সুবিধার না, ভালো ঠিকতেছে না, তুমি তাকে ব্লক করে দাও। তো তুমি যখন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছো, তার মানে হচ্ছে তোমার যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো সে দেখতে পারবে, মানে তাকে তুমি গ্রান্ট করছো। কিন্তু যখন তার মতিগতি সুবিধার না বুঝে তাকে ব্লক করে দিলা, ব্লক করে দেওয়া মানে হচ্ছে সে কিন্তু তোমার ডাটাবেজে বা তোমার পোস্ট গুলো বা তোমার মেসেজ গুলো সে কিছুই আর এখন দেখতে পাবে না। তার মানে তাকে রিভোক করে দেওয়া হয়েছে, ব্লক করে দিছো মানে তাকে রিভোক করে দিছো। বুঝতে পারছো মোটামুটি হলেও? হ্যাঁ, তো গ্রান্ট মানে হচ্ছে ডাটাবেজে অ্যাক্সেস দেয়া, আর রিভোক মানে হচ্ছে আগে যে অ্যাক্সেসটা দেওয়া হয়েছিল সেই অ্যাক্সেসটা ফিরিয়ে নেওয়া। আরো যদি একটা উদাহরণ দেই, কাউকে যদি তুমি গ্রুপের অ্যাডমিন বানাও, অ্যাডমিন কিন্তু গ্রুপে পোস্ট দিতে পারে। তাহলে অ্যাডমিন যদি কোনো পোস্ট অ্যাপ্রুভ করে, অ্যাডমিন যদি কোনো পোস্ট অ্যাপ্রুভ করে তাহলে পোস্টটা ওই গ্রুপে দেখাবে, আর অ্যাডমিন যদি পোস্ট অ্যাপ্রুভ না করে তাহলে ওই পোস্ট গ্রুপে দেখাবে না। এটাও কিন্তু গ্রান্ট আর রিভোক। অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তার মানে হচ্ছে তোমার পোস্টটাকে সে গ্রান্ট করলো, তার ডাটাবেজে তোমার পোস্টটা সে রাখতে দিল। যখন সে মানে অ্যাপ্রুভ করলো না তার মানে সে রিভোক করলো, তোমাকে অ্যাক্সেস দিল না তার ওই গ্রুপে পোস্ট দিতে। বোঝা গেছে? আর অডিট, অডিট হচ্ছে গিয়ে, অডিট তো আমরা এমনিতে বাংলায় বুঝি, অডিট মানে হচ্ছে কি বলবো, অডিট মানে হচ্ছে মনিটরিং। এক কথা যদি বলি, অডিট হচ্ছে মনিটরিং, নাকি? আচ্ছা, তো অডিট হচ্ছে একটু যদি আমরা লিখি একসাথে, কোন ডাটা টেবিলের ডেটাকে ট্র্যাক করে। ট্র্যাক মানে হচ্ছে মনিটরিং করা, ট্র্যাকিং করে আর কি। ট্র্যাক করে বলতে ট্র্যাকিং করে, তুমি যাই বলো। হ্যাঁ, আসলে না, ফোন ট্র্যাকিং করে। অনেক সময় হচ্ছে কোনো ফোন দিয়ে যদি অকারেন্স ঘটে, ধরো কোনো একটা মোবাইল নাম্বার থেকে কারো কাছে হচ্ছে চাঁদা দাবি করা হয়েছে, তখন কিন্তু সে মোবাইল নাম্বারটাকে ট্র্যাক করে তারপর তাকে ধরা হয়। ট্র্যাক মানে হচ্ছে মনিটর করে, মনিটরিং এর মধ্যে রাখা তাকে, এক কথা যদি বলি। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, বর্তমানে হচ্ছে আহ আমরা দেখতে পাই যে ধরো আহ সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, তো সবার প্রতি সবার একটা সহমর্মিতা থাকা দরকার, সেটা প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা মানুষের। কিন্তু ধরো এমন একটা লোক আছে হয়তো সে কট্টর হিন্দুবাদী অথবা কট্টর মুসলিমবাদী, সব জায়গায় সবাইকে একটু কম্প্রোমাইজের ভেতর দিয়ে যেতে হবে, সেটা আমরা যে ধর্মেরই লোকজন হই না কেন। তো ধরো কেউ একজন ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিল, যেটা নিয়ে একটা মারামারি বা দাঙ্গা হাঙ্গামা হইতে পারে, তখন কিন্তু ফেসবুক করে কি, সেই অ্যাকাউন্টটাকে ব্যান করে দেয় অথবা সেই পোস্টটাকে সে ডিলিট করে দেয়। যেমন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো পোস্ট দিছিল, যেই পোস্টগুলো টুইটার কর্তৃপক্ষ সরাই নিয়েছে, ডিলিট দিয়ে দিয়েছে। এই জন্য হয় কি, যে এই ফেসবুক বা টুইটার বা ইউটিউব তারা করে কি, যাতে কোনো বিদ্বেষ না ছড়ায়, এই জন্য তুমি যত পোস্ট দাও, যত ছবি আপলোড দাও, যত ডাটা তুমি ওইখানে রাখো, সবগুলোকে তারা মনিটর করে। সবগুলোকে তারা মনিটর করে যেখানে আসলে ভায়োলেন্স ছড়ানোর মতো কোনো পোস্ট, উস্কানিমূলক কোনো বক্তব্য কিছু আছে কিনা। যদি সেটা থাকে তাহলে তোমার আইডি হয় ব্যান করে দেবে, না হচ্ছে সেখানে ওই পোস্টটাকে তারা ডিলিট দিয়ে দেবে। ফলে অডিট হচ্ছে ওই কাজ, যে কোনো ডাটাবেজের ডাটাকে ট্র্যাক করে, অডিট করে,
বা হচ্ছে মনিটর করে, এই কাজটা হচ্ছে অডিট। এই অডিটের কাজটা তুমি আমি ব্যবহারকারী করি না, অডিটের কাজটা করে কর্তৃপক্ষ, যারা ওটা চালায়। যেমন ফেসবুকের যারা কর্তৃপক্ষ আছে তারা হচ্ছে এই অডিট ইউজ করে, তুমি ইউজ করতে পারো পারো না। বুঝছো? ক্লিয়ার? অডিটের ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, মনিটর করে যদি এক কথায় বলি। এরপর 4 নম্বরে আমরা চলে যাই, ট্রানজাকশন কন্ট্রোল স্টেটমেন্ট। এই জায়গাটাও বেশ ভালো রকমের বোঝানো আছে। যারা হচ্ছে যদি এইখানে যারা ক্লাস করতেছো কারো বাবা মা যদি হচ্ছে ব্যাংকের আইটি সেক্টরে যদি কাজ করে, ব্যাংকের আইটি সেক্টরে যদি কাজ করে, তারা হচ্ছে এই বিষয় সম্পর্কে খুবই ভালো বুঝবে। মানে ওই বাবা মা ভালো বুঝবে আর কি, তোমরা তাদের কাছ থেকে বুঝে নেবা একটু। ট্রানজাকশন কন্ট্রোল স্টেটমেন্ট, ট্রানজেকশন মানেই হচ্ছে লেনদেন। তার মানে এটা হচ্ছে পুরোপুরি ব্যাংকের যে ডাটাবেস, সেই ডাটাবেসটাকে হ্যান্ডেল করার জন্য এই টিসিএস কোয়েরিগুলোকে ইউজ করা হয়, যেটা হচ্ছে ট্রানজেকশন কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, এর ভেতরেও কয়েকটা জিনিস আমরা কিন্তু আপাতত শুধু বুঝতেছি, আমরা ইউজ করব ধীরে ধীরে, আমরা ইউজের মধ্যে যাব। দেখো, 1 নম্বরে হচ্ছে কমিট, 2 নম্বরে হচ্ছে রোল, আহা, রোল নো ব্যাক, রোল নো ব্যাক, রোলের পর একটা স্পেস, রোলের পর একটা স্পেস, তারপর হচ্ছে নো ব্যাক। এগুলো আসলে কাজ কি আমরা একটু দেখবো। দেন হচ্ছে সেভ পয়েন্ট। আচ্ছা, আমি একটু বলি, দেন মানে একটু লেখাই নেই, তারপর আমি একসাথে বলতেছি। ডেটা এর পরিবর্তনে, ডেটা এর পরিবর্তনকে ডেটাবেজে, ডেটা এর পরিবর্তনকে, ডেটা এর পরিবর্তনকে ডেটাবেজে স্থায়ীভাবে সংরক্ষণ করে। আর রোল নোব্যাক হচ্ছে কমিটের কারণে, রোল নোব্যাক হচ্ছে কি কমিটের কারণে, আহ কমিটের কারণে পরিবর্তনকে পূর্বের জায়গায়, এটা একটু তোলো তারপরে আমি বুঝাইতেছি। পূর্বের জায়গায় ফিরিয়ে এনে। আর সেভ পয়েন্টটা হচ্ছে কমিটের কারণে পরিবর্তনকে পূর্বের জায়গায় ফিরিয়ে আনে। আর সেভ পয়েন্ট হচ্ছে যেই গ্রাহকের প্রয়োজনে, গ্রাহকের প্রয়োজনে রুল ব্যাক করার জন্য, গ্রাহকের প্রয়োজনে রুল ব্যাক করার জন্য রুল ব্যাক করার জন্য কোনো ট্রানজেকশনকে, কোনো ট্রানজেকশনকে, তেমন একটা জিনিস, কোন ট্রানজেকশনকে, আচ্ছা আমি এইখানে লিখি, কোন ট্রানজেকশনকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে। আচ্ছা, একটু লিখে নাও, এটা হচ্ছে গ্রাহকের প্রয়োজনে রুল ব্যাক করার জন্য, রুল ব্যাক করার জন্য কোন ট্রানজেকশনকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে। আমি এটা বুঝাইতেছি, লেখা হইলে বললো। লেখা হইছে? গ্রাহকের প্রয়োজনে রুল ব্যাক করার জন্য কোন ট্রানজেকশনকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে।
সবার হয়েছে? ওকে, এখন দেখো আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি এখন যে তিনটে ব্যাপার আসলে কি ব্যাপার এবং ট্রানজেকশনের ক্ষেত্রে ব্যাপারগুলো কতটা বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা, এগুলো সবই তো ডাটাবেজের ব্যাপার স্যাপার। তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স কত, দেখো ডাটাবেজে, একটা ব্যাংকের ডাটাবেজে কি থাকে, তোমার নাম, তোমার অ্যাকাউন্ট নাম্বার, তুমি অ্যাকাউন্টটা কোন তারিখে করছো সেই ডাটা, দেন হচ্ছে তোমার অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে সেই ডাটা, এই সকল ডাটাই হচ্ছে ব্যাংকের ডাটাবেজে থেকে যায়। এখন হচ্ছে এগুলো, এখন আমরা কিভাবে হচ্ছে এই এই কাজগুলো ঘটে। আচ্ছা, এটিএম বুথের মাধ্যমে সবাই টুকটাক আমরা টাকা পয়সা তুলছি এটিএম বুথের মাধ্যমে, সেটা ডাচ বাংলার মোবাইল ব্যাংকিংই হোক আর হচ্ছে তোমার ডাচ বাংলার ইটি হোক, মোটামুটি ভাবে আমাদের তোলার একটা অভিজ্ঞতা থাকে সাধারণত, দুই চারজন আমরা যারা আছি। দেখো ব্যাপারটা হয় কি, এই হচ্ছে ধরো একটা এটিএম মেশিন, আর এই হচ্ছে একটা এটিএম কার্ড। এটিএম কার্ডটাকে নিয়ে আমরা এটিএম মেশিনের মধ্যে পুশ করি। যখনই এটিএম কার্ডটাকে এটিএম মেশিনের মধ্যে দেওয়া হয়, তোমাকে পাসওয়ার্ড চায় যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন। তুমি এটিএম এর এখানে 4 ডিজিট বা 5 ডিজিট তোমার পাসওয়ার্ড দিলা। এইখানে একটা ডাটাবেজ আছে, ব্যাংকের একটা ডাটাবেজ আছে, ব্যাংকের একটা ডাটাবেজ আছে যেখানে এই ইউজারের একটা নাম থাকে, ইউজারের অ্যাকাউন্ট নাম্বার থাকে, ইউজারের হচ্ছে ব্যালেন্স থাকে, ইউজারের হচ্ছে পাসওয়ার্ড থাকে, এরকমের তথ্যগুলো থাকে। এখন দেখো তুমি এটিএম এ যখনই পাসওয়ার্ড দিছো, এটিএম বুথে কার্ড ঢুকে তুমি হচ্ছে পাসওয়ার্ড দিছো, এটিএম বুথ থেকে এই ডাটাবেজের কাছে একটা রিকোয়েস্ট যায়। রিকোয়েস্ট যায় কি নিয়ে, তোমার অ্যাকাউন্ট নাম্বার যায় আর তোমার পাসওয়ার্ড যায়। এই ডাটাবেস করে কি, তোমার অ্যাকাউন্ট নাম্বার খুঁজে বের করে এবং তার পাসওয়ার্ড খুঁজে বের করে, দেখে এই অ্যাকাউন্ট নাম্বারের জন্য এই পাসওয়ার্ড কিনা। যদি অ্যাকাউন্ট নাম্বার আর পাসওয়ার্ড যদি মিলে যায়, তখন সে এটিএম বুথকে ইএস পাঠায়, মানে ওয়ান পাঠায়, যে ইএস এর পাসওয়ার্ড আর অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে। তখন হচ্ছে তোমার এখানে টাকা উত্তোলনের জন্য একটা ঘর আসে, তুমি এখানে 20,000 টাকা দিলে যে তুমি এখন 20,000 টাকা তুলতে চাও। এখন এ করে কি, আবার তোমার অ্যাকাউন্ট নাম্বার আর এই 20,000 এটাকে সে আবার এই ডাটাবেজের কাছে পাঠায়। এখন ডাটাবেজ করে কি, ওই অ্যাকাউন্ট নাম্বারের ব্যালেন্স চেক করে যে এই অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে। যদি তোমার ব্যালেন্স আছে 15,000 টাকা কিন্তু তুমি তুলতে যাচ্ছ 20,000 টাকা, তখন ডাটাবেস এরে নো পাঠাবে। তখন এ বলবে যে তোমার কাঙ্ক্ষিত পরিমাণ টাকা পয়সা ওইখানে নাই। আর যদি দেখো তোমার ব্যালেন্সে টাকা আছে 50,000 আর তুমি তুলতে চাইছো তো 20,000, তখন সে করবে কি, এইখানেই হচ্ছে বিষয়টা, এই তিনটে বিষয় এই জায়গাটা একটু মনোযোগ দাও। অ্যাকাউন্ট ব্যালেন্সে টাকা আছে 50,000, তুমি তুলতে চাচ্ছ 20,000, এখন কি তোমাকে টাকা দেওয়া যাবে নাকি যাবে না? টাকা দেওয়া যাবে। তখন ডাটাবেস বলবে যে ইয়েস, মানে ডাটাবেস ওয়ান পাঠাবে যে তাকে টাকা দিয়ে দাও। এখন ডাটাবেস যখনই ওয়ান পাঠাইলো, এর সাথে সাথে কি, ডাটাবেজের 50,000 কেটে এটা আপডেট হয়ে 30,000 হয়ে যাওয়া লাগবে না? বুঝছো? এখন এই যে দেখো 50,000 কে কেটে সে যে 30,000 বানাইলো, এখন 30,000 কে সে ডাটাবেজে সেভ করে রাখবে। এইটা হচ্ছে কমিটের কাজ। কমিট দিয়ে আমরা কি করি, কমিটের দেখো কমিটি কিন্তু লেখা আছে ডাটাবেজের কোনো পরিবর্তনকে স্থায়ীভাবে সংরক্ষণ করে। মানে এই মাত্র যে পরিবর্তনটা হইল, 50,000 থেকে 20,000 টাকা সে তুলে নিতে চাচ্ছে, ডাটাবেস তাকে বলে দিল যে এই এটিএম বুথকে বলে দিল হ্যাঁ 20,000 টাকা দেয়া যায়, মানে ওয়ান পাঠাইলো, অন অন মানে দেয়া যায়, ইয়েস। এটিএম বুথের কাছে ওয়ান পাঠাইয়েই সেখানে 50,000 কেটে বা 50,000 কে আপডেট করে 30,000 বানাই দেবে এবং 30,000 কে ডাটাবেজে কমিট করবে। কমিট মানে হচ্ছে সেভ করবে। কিন্তু এখন তুমি খেয়াল করে দেখো, অনেক সময় এই ঘটনা হয় যে এটিএম বুথ অন পাইলো, এখন এটিএম বুথের মেশিন কিন্তু খটখট খটখট শব্দ করে এই টাকাগুলোকে বের করে দেয়। তো এটিএম মেশিন এই 20,000 টাকা দিতে গিয়া দেখলো যে এটিএম বুথের মেশিনের মধ্যে 20,000 টাকা নাই। অনেক সময় যারা এটিএম এ যেমন ফার্স্ট ট্রাক, বটতলা একটা ফার্স্ট ট্রাক আছে, তারপর হচ্ছে আহ, আহ, আমাদের চৌরাতে একটা ফার্স্ট ট্রাক আছে,
ফলপট্টি ওইখানে একটা ফাস্ট ট্রাক আছে, রূপাতলি একটা ফাস্ট ট্রাক আছে। ফাস্ট ট্রাক বলতে বোঝায় অনেকগুলো এটিএম মেশিন থাকে সেখানে। অনেক সময় ওইখানে যদি ঢোকে তাহলে যে গার্ড থাকে, সেই গার্ড বলে যে ভাই এই মেশিনে টাকা নেই, আপনি পাশের মেশিনে যাইয়া পাঞ্চ করেন। এখন তুমি খেয়াল করে দেখো, ধরো এ কমিট করলো 30,000 টাকা, এখন এটিএম বুথ সে 20,000 টাকা দিতে গিয়ে দেখলো তার মধ্যে 20,000 টাকা নাই, তখন সে কার্ডটাকে ফেরত দেয়, মানে কার্ডটাকে বাইরে বের করে দেয়। তো কার্ডটাকে বাইরে বের করার মানে হচ্ছে এটিএম বুথ তোমাকে টাকা দিতে পারতেছে না, কারণ তোমার টাকা নাই, মানে বুথের মধ্যে টাকা নাই, আর কি, বুথের মধ্যে টাকা নেই। আচ্ছা তুমি এখন একটা চিন্তা করে দেখো, বুথ থেকে তুমি কোনো টাকা পাইলে না, কিন্তু তোমার ডাটাবেজে কিন্তু 20,000 টাকা ঠিকই কাটতে গেছে। আমি কি বুঝতে পারছি আমার কথাটা? তো এখন কি গ্রাহকের 20,000 টাকা কি বাইরে যাবে? অবশ্যই না। তখন এই কমিট যেটা করছে সে, এখান থেকে তার রোল নো ব্যাক করা লাগবে। রোল নো ব্যাক মানে কি দেখো, রোল নো ব্যাক মানে হচ্ছে কমিটের কারণে যে পরিবর্তনটা হয়েছিল সেই পরিবর্তনটাকে আবার পূর্বের জায়গায় ফেরত দেওয়া লাগবে, কারণ এটিএম বুথ টাকা দিতে পারে নাই, ফলে তার 20,000 টাকা তো কিন্তু কাটা যাবে না। বোঝা গেছে আমার কথাটা? তাহলে তাকে রোল নো ব্যাক করতে হবে। এখন রোল নো ব্যাক মানে কি, পূর্বের জায়গায় ফেরত যাওয়া। এখন পূর্বের ব্যালেন্স 50,000 ছিল। আচ্ছা এখন দেখো, পূর্বের ব্যালেন্স 50,000 ছিল, এইটা যদি ডাটাবেস মনে না রাখে তাহলে পূর্বের স্টেটে ফেরত কেমনে যাবে? ধরো এই এটিএম বুথ 20,000 টাকা দিতে পারলো না, কারণ বুথের মধ্যে 20,000 টাকা নাই, যেটা কোথা দেখেছে, ফলে সে ডাটাবেসের কাছে পাঠাইলো রোল নো ব্যাক, মানে তুমি এবার পূর্বের জায়গায় ফেরত যাও। আচ্ছা এখন ডাটাবেস যদি পূর্বের জায়গায় ফেরত যাইতে চায়, তাহলে কি পূর্বের ব্যালেন্স কত ছিল সেইটা কি তাকে মনে রাখা লাগবে না? যে পূর্বের ব্যালেন্স 50,000 ছিল, সে 30,000 থেকে পূর্বের জায়গায় ফেরত যাবে। এখন পূর্বের জায়গা 50,000 ছিল নাকি 70,000 ছিল নাকি 1 লাখ ছিল, সেইটা কি তার জানা লাগবে না যে পূর্বের জায়গা কোন জায়গায় ছিল? বুঝছো? তো এই জন্য হচ্ছে সেভ পয়েন্ট। দেখো সেভ পয়েন্টের কাজ কি, ব্যবহারকারী প্রয়োজনে যেন রুল ব্যাক করতে পারে সেজন্য কোনো ট্রানজাকশনকে অস্থায়ীভাবে ধরে রাখবে, অল্প একটু সময়ের জন্য ধরে রাখবে, যদি দরকার হয় যেন রোল ব্যাক করতে পারে, এজন্য সেভ পয়েন্টে ধরে রাখবে 50,000। ফলে যখনই রোল নো ব্যাক চলে আসবে, ডাটাবেস এই সেভ পয়েন্ট থেকে তথ্য নেবে যে 50,000 ছিল, তারপরে সে 50,000 আবার ফেরত যাবে। বুঝতে পারছো আমার কথাটা কি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইগুলো কিন্তু সব ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে ট্রানজাকশনের বিষয়গুলোকে ইউজ হয়। এরপরে আমরা চলে আসি 5 নম্বরে। আমরা হয়তো এখন আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে বিষয়গুলো, আমরা যখন একটু প্র্যাকটিক্যালি যখন আমরা করব কুইরি লিখে লিখে, তখন বিষয়গুলো আয়ত্তে চলে আসবে, সমস্যা নাই। হ্যাঁ, আর তোমাদের তো ডাটাবেজে তেমন কিছু নাইও, অল্প অল্পই দেয়া আছে, সমস্যা হবে না। আমরা হচ্ছে ডাটাবেজের 2টা বই পড়ছি, মানে তোমাদের তো একটা চ্যাপ্টার, আমরা হচ্ছে 2টা বই পড়ছি বড় বড়, মানে ডাটাবেজ নিয়ে শুধু। তারপরে আরো প্রজেক্ট ট্রজেক্ট তো ছিল এগুলো, তারপরেও আমরা ডাটাবেজের এখনো সবকিছু জানি না, মানে জানতেছি আর কি, এরকম অবস্থা। সো ডাটাবেজের অনেক বড় একটা বিষয়। দেখো আমরা যদি এখন চলে আসি সেশন, তোমাদের জাস্ট একটু ধারণা দিচ্ছে, মানে বিষয়গুলোর সাথে পরিচিত করাচ্ছে আর কি। সেশন কন্ট্রোল স্টেটমেন্ট, এস সি এস, সেশন কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা সেশনের ব্যাপার হচ্ছে, সেশনের মানে হচ্ছে টাইমিং, টাইমিং এর ব্যাপারটা হচ্ছে সেশন। তো সেশনে মেইনলি আমাদের 2টি আছে, একটা আছে অল্টার সেশন, একটা হলো আমাদের অল্টার সেশন, আর আরেকটা হচ্ছে আমাদের সেট রোল, ROLE, সেট রোল। বলা হয়েছে এটা। আচ্ছা এটা হচ্ছে শর্ত বা প্যারামিটার, মানে প্যারামিটার মানেই হচ্ছে শর্ত, শর্ত বা প্যারামিটার পরিবর্তন করে
শর্ত বা প্যারামিটার পরিবর্তন করে ডেটাবেজের সাথে সংযুক্ত হতে কাজ করে। আচ্ছা, তোলা হয়েছে এটা এই পর্যন্ত। এমসিকিউতে এই বিষয়গুলো বেশি বেশি চলে আসে, এজন্য জাস্ট আমি একটু দেখাই দিছি। আর ভর্তি পরীক্ষায় যেহেতু তোমাদের আইসিটি যুক্ত হইছে এইবার থেকে, এটা আর যাবে না। ফলে হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য ডিপলি জানা কিন্তু খুবই জরুরি। ভর্তি পরীক্ষায় তোমাকে এইচএসসির মতো প্রশ্ন কখনোই করবে না, একটু ঘুরেই প্রশ্ন করবে। আচ্ছা, এই পর্যন্ত কি তোলা হয়েছে সবার? আচ্ছা, এই বিষয়টা তুমি একটু খেয়াল করো। আচ্ছা, তুমি ফেসবুকে কখনো কোনো ব্রাউজার দিয়ে যখন ঢুকছো ফেসবুকে, খেয়াল করে দেখো, তখন কিন্তু এইখানে থাকে ইমেইল অর মোবাইল। তুমি এইখানে কিন্তু ইমেইল অর মোবাইল নাম্বার দাও, আর এইখানে তোমার পাসওয়ার্ডটা দাও। আচ্ছা, এইখানে কিন্তু ছোট্ট করে একটা বক্স থাকে, যে বক্সের সামনে লেখা থাকে রিমেম্বার মি অথবা লকড ইন। দেখছো এটা এই নিচে? এইটাই তুমি যদি টিক দিয়ে দাও, ধরো তোমার মোবাইল নাম্বার দিলা আর পাসওয়ার্ড দিলা, এইটাই যদি তুমি টিক দিয়ে দাও, তারপর যদি লগ ইনে ক্লিক করো, তাহলে কিন্তু পরের বার আর তোমাকে পাসওয়ার্ড দেয়া লাগে না। পরের বারও তুমি যদি ফেসবুকে ঢোকো, অটোমেটিক্যালি তারা লগ ইন করে নেয়। আর তুমি এই বাটনে যদি ক্লিক না করে দাও, রিমেম্বার মি অথবা লকড ইন, এই বাটনে তুমি তুমি যদি ক্লিক না করে দাও, তুমি আজকেই, দরকার হলে যারা দেখো নাই তারা আজকেই হচ্ছে গুগল ক্রোম দিয়ে ফেসবুকে ঢুকবা। দেখবা যে যখনই তুমি লগ ইন করতে যাচ্ছ, নিচে কিন্তু রিমেম্বার মি নামক একটা অপশন আসছে, ওইটা তুমি ক্লিক করে দাও, তাহলে তোমার এই পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার সে মনে রাখবে। পরের বারে তুমি ঢুকতে গেলে তোমার আর লগ ইন করা লাগবে না, অটোমেটিক্যালি সেই তোমাকে লগ ইন করাই দেবে। ফলে এইখানে তুমি দেখো, যদি তুমি রিমেম্বার মি অপশনটা চালু না করো, তাহলে তুমি এখন কেটে দিয়ে বের হয়ে গেলা, পরের বার ঢুকতে গেলে তোমাকে আবার পাসওয়ার্ড দেওয়া লাগবে। তারপর হচ্ছে কি, প্যারামিটার পরিবর্তন করে ডেটাবেসের সাথে যুক্ত হচ্ছে, শর্ত পরিবর্তন করে। আমি যদি রিমেম্বার মি দিয়ে রাখি, তাইলে এই শর্তে আমাকে আর পরবর্তীতে পাসওয়ার্ড দেওয়া লাগবে না। আর রিমেম্বার মি যদি ক্লিক না করে রাখো, তাহলে হচ্ছে পরবর্তী সেশনে, সেশন মানে হচ্ছে টাইম ইন্টারভাল, সময় ব্যবধান, পরবর্তীতে আবার তুমি যখন দেখতে যাবে তোমাকে আবার পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো শর্ত পরিবর্তন করে আমরা ডেটাবেসের সাথে যুক্ত হতে পারবো কি পারবো না? যদি তুমি রিমেম্বার মি দিয়ে দাও, তাহলে তুমি পরের বারে এমনিতেই ঢুকতে পারবা, মানে তুমি ডেটাবেসের সাথে কানেক্ট হতে পারবা। আর যদি রিমেম্বার মি না দাও, তাহলে পরবর্তীকালে আবার তুমি নতুন করে সেশন শুরু করা লাগবে, মানে নতুন করে হচ্ছে তোমাকে আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। বুঝছো? এই কাজটা হ্যান্ডেল করে। তুমি যখনই রিমেম্বার মিতে ক্লিক করো, তখনই অল্টার সেশন কাজ করা শুরু করে। বুঝছো? ক্লিয়ার? বোঝা যায় না এই তো? আচ্ছা, আর সেট রোল হচ্ছে বর্তমান বর্তমান সেশনের জন্য, সেট রোল হচ্ছে বর্তমান সেশনের জন্য এনাবল, বর্তমান সেশনের জন্য এনাবল রুলকে ডিজেবল অথবা ডিজেবল রুলকে এনাবল করে। আচ্ছা, এটা একটু তোলো, তারপরে আমি বলতেছি। ওকে, তোলা হয়েছে? তোলা হয়েছে? আচ্ছা, একটু এটা খেয়াল করো বিষয়টা আসলে কিভাবে কি ঘটে। সেটা হচ্ছে কি, আহ অনেক সময়, যেমন আমি আমার নিজের কথা বলি, যে আমার হচ্ছে মেসেঞ্জারে যে গ্রুপ আছে, আমাদের স্কুল ফ্রেন্ডদের যে গ্রুপ বিশেষ করে,
সেখানে তো আমরা একসাথে তার স্কুলে পড়াশোনা করছি, ফ্রেন্ডরা থাকে, ওইখানে হচ্ছে সারাদিনই কেউ না কেউ মেসেজিং করতেই থাকে, কেউ না কেউ মেসেজিং করতেই থাকে। এই জন্য আমি করছি কি, ওটাকে মিউট করে রাখছি। এই মেসেজ গুলোকে মিউট করে রাখা যায় নাকি, কোনো একটা গ্রুপের মেসেজ বা কারো মেসেজ মিউট করে রাখা যায়? আমি হচ্ছে ওটাকে মিউট করে রাখছি। আচ্ছা, যখনই তুমি কোনো গ্রুপের মেসেজ মিউট করতে যাও বা কারো মেসেজ মিউট করতে যাও, মিউট অপশনে ক্লিক করলেই তোমার কাছে কি কতগুলো অপশন চলে আসে না? মিউট ফর 1 আওয়ার, মিউট ফর 1 ডে, মিউট, অথবা আনটিল এই টার্নিং ব্যাক, এরকমের অপশন চলে আসে না? হ্যাঁ। তো দেখো, তুমি যদি ওইখানে মিউট ফর 1 আওয়ার ওইটা তুমি যদি ক্লিক করো, তাহলে কি ওয়ান, মানে 1 ঘন্টার জন্য তোমার ওই মেসেজগুলো ডিসেবল হয়ে যাবে, তোমার সামনে শো করবে না। 1 ঘন্টা পরে অটোমেটিক্যালি আবার ওই গ্রুপের মেসেজ এনাবল হয়ে তোমার কাছে আবার নোটিফিকেশন চলে আসতে থাকবে। এইরকম বিষয়, বুঝছো? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এরকমের কোন রুল যদি এনাবল বা ডিজেবল করতে হয় একটা নির্দিষ্ট সেশনের জন্য, এই যে বর্তমান সেশনের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য, তখন হচ্ছে আমাদের, তুমি যখনই ওই তুমি যখনই ওই 1 ঘন্টা, 1 দিন, 15 দিন ওরকম যখন সেট করো, তখন সে নির্দিষ্ট একটা সেশনের জন্য ওটাকে ডিসেবল আর এনাবল করে দেয়। বুঝতে পারছো? ওই কাজটা করার জন্য সেট রুল ইউজ হয়। বুঝছো?